আমন্ত্রণ দেশ জনপদ লাইভের সঙ্গে আছে আমি জেসিকা বিদিন। ট্রাইব্যুনালে হাজির করে গ্রেফতার দেখানো হয়েছে সাবেক আইজি সহ ৮ কর্মকর্তাকে। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, রায় নিয়ে বিস্তারিত জানাবেন, কোনো আলোচিত অফিসার আছে কি? জেসিকা, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যে পুলিশরা সরাসরি যুক্ত ছিলেন তাদেরকে কিন্তু আজকে নির্দেশ দেওয়া হয়েছিল গ্রেফতারি পরোয়ানা জারি করার বিয়েতে। তাদেরকে কিন্তু গ্রেফতারও ইতোমধ্যে দেখানো হয়ে গেছে। তো আমরা যেটি দেখতে পেয়েছি যে প্রথমে কিন্তু আবুল হাসান, মোহাম্মদ আবদুল্লাহ আল কাফি, মোহাম্মদ জসিবউদ্দিন মোল্লা, মোহাম্মদ শাহিদুল ইসলাম, মোহাম্মদ মাজারুল হক, মোহাম্মদ আরাফাত হোসেন এসেছেন এবং এরপর চৌধুরী আব্দুল আল মামুন এবং মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল ইসলাম এসেছেন। তো এখন পর্যন্ত একজন বিচারক আসেননি, এই জন্য হচ্ছে এখন পর্যন্ত ট্রাইব্যুনাল বসেনি। তো কতক্ষণ পরই হচ্ছে ট্রাইব্যুনাল বসবে। তবে আমি যেটি দেখাতে চাই আপনাকে যে আজকে কিন্তু ট্রাইব্যুনালের চিত্রটি হচ্ছে এর আগের দিনে থেকে একটু ভিন্ন, কারণ আজকে কিন্তু নিরাপত্তা হচ্ছে ভালো মতো জোরদার করা হয়েছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে ট্রাইব্যুনালেরই হচ্ছে বিভিন্ন জায়গায় কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছে। এরপর হচ্ছে যেটি হবে সেটি হচ্ছে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের কথা যদি আমরা একটু ফিরে যাই, সেখানে কিন্তু 18 জুলাই থেকে আসলে পুলিশ কর্মকর্তারা মানে সাবেক পুলিশ কর্মকর্তারা চিফ প্রসিকিউটর যেটি জানিয়েছেন যে শেখ হাসিনার নির্দেশে পুলিশ ছাত্র জনতার উপর গুলি চালিয়েছে এবং সেটিরই বিচার আজকে হওয়ার কথা রয়েছে। এবং আজকে যেহেতু গ্রেফতার দেখানো হয়েছে, এরপর হচ্ছে এজলাসে যখন বিচারক আমাদের আসবেন, এরপর হচ্ছে শুনানি হবেন, এরপরে হচ্ছে হয়তো বা তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলবেন এবং তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হবে। তো এখন যেটি বলতে চাই যে পুলিশ কর্মকর্তারা কিন্তু আসলে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সাথে আসলে সরাসরি যুক্ত ছিলেন। আমরা কিন্তু দেখতে পেয়েছিলাম যে স্বরাষ্ট্রমন্ত্রীকে আব্দুল আল কাফি কিন্তু নির্দেশ দিয়েছিলেন যে স্যার একটা মারলে হচ্ছে আর সরে না, একটা মারলে হচ্ছে কেউ সরে যাচ্ছে না, বরঞ্চ হচ্ছে এরকম কিন্তু ভিডিও বিভিন্ন প্রকাশ পেয়েছে এবং সেই ভিডিওর ভিত্তিতেই কিন্তু আজকে ট্রাইব্যুনালে হচ্ছে চিফ প্রসিকিউটর যিনি আছেন তিনি কিন্তু তদন্ত প্রতিবেদন দাখিল করবে এবং প্রাথমিক তদন্তের হিসাবেই কিন্তু আজকে এই সাবেক পুলিশ কর্মকর্তা যিনি আছেন তাদেরকে হচ্ছে আনা হয়েছে। তো এখন হচ্ছে আজকে তো এখন গ্রেফতার দেখানো হলো, একটু পরে যখন বিচারকরা আসবেন, বিচারকরা এসে আমরা দেখবো যে আসলে শুনানিতে আসলে কি বলছেন তারা। বা এখন আরেকটি যেটি যিনি জানিয়ে দিতে চাই যে আজকে কিন্তু চিফ প্রসিকিউটর প্রথমেই বলেছিলেন যে এখানে যদি যারা গ্রেফতার দেখানো হয়েছে তাদেরকে কিন্তু তাদের আসামি পক্ষের আইনজীবী এবং তাদের স্বজনরা আসলে আসতে পারবেন। তো আমরা দেখতে পেয়েছি যে কারো সাবেক পুলিশ কর্মকর্তা কারো হচ্ছে স্বজনরা এসেছেন এবং আসামি পক্ষের আইনজীবীরাও কিছু সংখ্যক এসেছেন। তো এখন একটু পরেই ট্রাইব্যুনালে বসবেন এবং শুনানি হবে। তো এরপরে আসলে আমরা জানাতে পারবো যে আসলে কি সিদ্ধান্ত দেয় ট্রাইব্যুনাল। তো এই ছিল সর্বশেষ খবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। জেসিকা। সাবরিনা, আপনাকে ধন্যবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। জয়পুরহাট ও নওগাঁর বাজারে সরবরাহ সংকট থাকায় ঊর্ধ্বমুখী আলুর বাজার। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাল করিম রেজা এবং কাজী কামাল হোসেন। আমরা শুরুতেই চলে যাচ্ছি সহকর্মী রেজার কাছে। রেজা, হিমাগারগুলোতে আলুর কেমন মজুদ আছে? দাম বেড়ে যাওয়ার আসল কারণ কি? ব্যবসায়ীরা এ নিয়ে কি বলছেন? ধন্যবাদ জেসিকা। আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাটের, এটা হচ্ছে মাসুয়া বাজারে। এখানে প্রতিদিনের কিন্তু এই শহরের নানা শ্রেণী পেশার মানুষই কিন্তু এই বাজারে কিন্তু বাজার করে থাকেন। আমি একটা বিষয় জানিয়ে রাখি যে দেশের আয়তনের দিক থেকে দ্বিতীয় বৃহত্তম আলু উৎপাদনকারী জেলা জয়পুরহাট। এখানে কিন্তু আলুর সংকট বা আলুর বাজারের ঊর্ধ্বগতি মানে বিগত 3-4 বছর আগে কোনো সময় হতো না, কিন্তু এই 3-4 বছর থেকে কিন্তু এখানে একটা কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে। এটা হচ্ছে আমরা যেটা সরজমিনে
ব্যবসায়ী, ক্রেতা, হিমাগার, 19টি হিমাগার, এই সবার সঙ্গেই মোটামুটি কথা বলে আমরা যেটা জানতে পেরেছি যে এখানে যে আগে ব্যবসায়ী মানে কম ছিল এবং আগে কিছু এখানকার যারা কৃষকরা যে আলু উৎপাদন করত, এই আলু উৎপাদনের কিন্তু তারা কিন্তু নিয়মিতভাবে তাদের আলু সরবরাহ করত এবং নিজে বাসা বাড়িতে মজুদ রাখত, কিন্তু মানে নিজের খাওয়ার জন্য বা বীজের আলুর জন্য মজুদ রাখত। কিন্তু এবারে কৃষকরা কিন্তু যে আমরা খোঁজ দিয়ে জানতে পেরেছি যে গত 2-3 বছর থেকে কৃষকরা কিন্তু তারা মজুদ করছে না। আর এই সুযোগে ওই যারা হিমাগারে যে কৃষকরা যে আলু রাখে, তাই সেই হিমাগারের একটা ব্যবসায়িক সিন্ডিকেট আছে, ওই ব্যবসায়িক সিন্ডিকেটরা কিন্তু এই হিমাগার থেকে কৃষকদের কাছ থেকে কম দামে, অর্থাৎ আলু উৎপাদনে খরচ কৃষি বিভাগ যেটি জানিয়েছেন 14 থেকে 15 টাকা, তো সিজন সময় 18 টাকা, 20 টাকা, 25 টাকার মধ্যে কিন্তু আলু হিমাগারে থেকে তারা কৃষকদের এই আলুগুলো কিনে নেয় ওই ব্যবসায়ী সিন্ডিকেটরা। তো ব্যবসায়ী সিন্ডিকেটরা কিনে নিয়ে সেটা মজুদ করে রাখে হিমাগারে। তারপরে কিন্তু এটা তাদের দাম যখন তারা কৃত্রিম সৃষ্টি করে দাম বৃদ্ধি যখন বেশি পায়, তখন কিন্তু এই আলুটা জয়পুরহাটের বাজারে কিছু ছাড়ে, অথবা এটা কিন্তু জয়পুরহাটে ছাড়লেও কিন্তু এই হিমাগার কর্তৃপক্ষ বা এখানকার প্রশাসন এটা অনেকটা জানতে পারে, সেই জন্য কিন্তু তারা দেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু এই আলুগুলো সরবরাহ করে। আপনি তো এখানে আলু কিনতে এসেছেন, আমি একজন আলু ক্রেতার সঙ্গে কথা বলবো। আপনি তো সাধারণ মানুষ, কি অবস্থা আলুর বাজারে? আলুর বাজার ঊর্ধ্বগতি। আমাদের জয়পুরহাটে আলু আবাদ হয় এবং আলু চাষ হয়। আমাদের জেলায় যদি এইরকম দাম হয় 70 টাকা 80 টাকা কেজি, তাহলে আমাদের লাগালের বাইরে যদি ঊর্ধ্বতম কর্মকর্তা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে তারা যেন বাজার মনিটরিং করে, সে আমরা একটু সেবা পাবো আর কি। যে ঊর্ধ্বতম গতি আমাদের জয়পুরহাট থেকে আলু বিভিন্ন জেলায় নাকি সরবরাহ হয়, কিন্তু আমাদের জেলায় তো আলু সম্পদ। বিভিন্ন হিমাগারে বলে সিন্ডিকেট চলছে, বাজারে আসি আলুর দাম শুনি ওনারা বলে আপনার হিমাগারে সিন্ডিকেট চলছে, আমরা কি করি? ধন্যবাদ। আমি একজন বিক্রেতার সাথে কথা বলবো। আপনারা তো খুচরা বিক্রেতা, তো আপনাদের আলুর দাম বাড়ার বা সংকটের কারণটা কি? আলুর দাম বাড়ার মানে গৃহস্থর কাছে তো আলু নাই, এমন যাদের কাছে আছে এখন অতিরিক্ত দাম নিচ্ছে, স্টক করে রাখছে আগে আমরা তো এখন আলু কিনতেছি 65 টাকা কেজি, আমাদের আলুর তো বেশি কাস্টমার আমাদের সাথে রাগারাগি। ধন্যবাদ। তো একটা বিষয় আমি জানিয়ে রাখি, আজকের যে আলুর বাজার সেটা হচ্ছে খুচরা বাজারে 70 থেকে 75 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আর এখানে কিন্তু পাইকারি যারা কিনছে তারা, আমি বাজার থেকে খোঁজ দিলাম যে 67-68 টাকা পর্যন্ত, 65 থেকে 68 টাকার মধ্যে পাইকারি বাজার আছে। তো এখানকার ভোক্তা সাধারণ ক্রেতারা যেটি জানিয়েছেন যে এখানে বাজার মনিটরিং ব্যবস্থাটা জোরদার করতে হবে। এই ছিল আমার জয়পুর থেকে আলুর বাজার নিয়ে সর্বশেষ। আমি এখন নওগাঁতে আলুর বাজার পরিস্থিতি নিয়ে কাজী কামালের কাছে যাব। কামাল, আপনি যেমনটি বলছিলেন, নওগাঁয় এবারে মৌসুমের শুরু থেকে এখন পর্যন্ত সব রকম শাকসবজির দাম আকাশ ছোঁয়া ছিল। আলু এর বাইরে ছিল না। আলুর দামও বরাবরই মানভেদে 60 থেকে 70 টাকার মধ্যে ছিল। এখন অনেকটা মৌসুম চলছে, এই সময় আলুর বাজারে আসতে শুরু করেছে। এই সময় আলুর দাম কিছুটা কমে যাওয়ার কথা ছিল, কিন্তু পুরোটা এর উল্টোটা ঘটেছে। পুরনো আলুগুলো এখনো মানভেদে 60 থেকে 65 টাকা এবং যেটা দেশি আলু যেটা, এইটা 70 থেকে 75 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কিন্তু নতুন যে আলুটা বাজারে এসেছে, এই আলু স্থানভেদে 240 থেকে 250 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আপনাকে জানিয়ে রাখি শিখা যে নওগাঁয় সব মিলে প্রায় 8টি কোল্ড স্টোরেজ আছে, এর মধ্যে 60টি সচল আছে এবং প্রায় সবগুলো কোল্ড স্টোরের আলু অনেকটাই ফাঁকা হয়ে গেছে। আর নওগাঁয় যদি আপনাকে আলুর লক্ষ্যমাত্রার কথা বলি, নওগাঁয় গত বছর আলুর লক্ষ্যমাত্রা ছিল 20,500 হেক্টর জমিতে এবং অর্জন হয়েছিল 20,850 হেক্টর জমিতে এবং উৎপাদন হয়েছিল 3,88,510 মেট্রিক টন আলু। এবং চলতি মৌসুমে এর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 21,270 হেক্টর জমি এবং লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 4,300,000 মেট্রিক টন। তবে জানিয়ে রাখি যে নওগাঁয় এবছর অন্যান্য বছরের চাইতে
লক্ষ্যমাত্রা বেশি হবে বলে ধারণা করছে। কারণ আপনারা জানেন যে অনেক সময় সবজির দাম যখন বেশি হয়ে যায় তখন কৃষকরা ওই সবজির দিকে ঝুঁকে পড়ে। আলুর দাম পুরো মৌসুম জুড়ে বেশি থাকার কারণে এবছর রেকর্ড সংখ্যক কৃষকরা আলুর চাষ করবে বলে ধারণা করা হচ্ছে। যদিও বা কৃষি অধিদপ্তর থেকে লক্ষ্যমাত্রা দিয়েছিল 21,000 হেক্টর, কিন্তু সেইটা এবারে প্রায় 25,000 হেক্টর ছাড়িয়ে যাবে। আমি আজকে কিছুক্ষণ আগে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদের সাথে কথা বলেছিলাম যে এই আলুর দামটা এই সময় কেন বেড়ে যাচ্ছেন। তিনি আমাকে যেটি জানিয়েছেন যে সঙ্গত কারণেই যে পরিমাণে কৃষকরা আলু চাষ করেন এবং কোল্ড স্টোর থেকে যতটুকু চাহিদা থাকে তার চাইতে অনেক বেশি পরিমাণ অর্থাৎ রেকর্ড পরিমাণে জমি চাষ করার কারণেই বাজারে এই বীজ আলুর সংকট দেখা দিয়েছে, যে কারণে মূলত এই বাজারে আলুর সংকট তৈরি হয়েছে। তো এই ছিল নওগাঁ থেকে আলুর বাজার নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য। কামাল এবং রেজা, আপনাদের ধন্যবাদ। দর্শক, আলুর দাম ঊর্ধ্বমুখী হওয়ায় ক্রেতারা পড়েছেন বিপাকে। আলুর দাম ঊর্ধ্বমুখী হওয়ার বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। দর্শক, এই মুহূর্তে কথা বলছেন শিক্ষা উপদেষ্টা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। পরীক্ষা সংক্রান্ত জটিলতা, এ ধরনের অনেক ধরনের বাধার সম্মুখীন হয়েছে। আমি তাদের প্রতি সমবেদনা জানাই। আমি আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকার অত্যন্ত স্বল্প মেয়াদের একটি সরকার। আমাকে এই সরকারের আমি 1996 সালে যখন প্রথম তত্ত্বাবধায়ক সরকার ছিল তখন আমি অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম। এই অন্তর্বর্তী সরকারের সময় আমাকে যখন বলা হলো আমি কোন মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে চাই, তখন আমি ইচ্ছা করে স্ব-উদ্যোগে বলেছিলাম আমি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে চাই। কারণ শিক্ষায় আমাদের অনেক, শিক্ষার মান নিয়ে আমাদের অনেক প্রশ্ন আছে, অনেক বৈষম্য আছে। এবং তোমরা জানো যে আমি দায়িত্ব গ্রহণের পর বলেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্তি থেকে এই ঐতিহ্যবাহী কলেজগুলোকে আলাদা করে একটি স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ কিভাবে দেওয়া যায়, যেখানে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের আজকের
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি থেকে বের করে একটা প্রাতিষ্ঠানিক রূপ আলাদাভাবে একটা স্বাধীন সত্তা হিসাবে কি করে সংগঠিত করা যায় সেজন্য একটি কমিটি করেছিলাম। সেই কমিটির প্রাথমিক রিপোর্ট প্রায় শেষ হয়ে গেছে। এরপর আমরা একটি বিশেষজ্ঞ কমিটি অতি শীঘ্র করতে যাচ্ছি সর্বোচ্চ স্তরে, যারা এই কলেজগুলোর একত্রিত একটা প্রাতিষ্ঠানিক রূপ দেবে। সেখানে কলেজগুলোকে কি করে আরো স্বায়ত্তশাসন দেওয়া যায়, তাদের সুযোগ সুবিধা অবকাঠামো কি করে আরো বাড়ানো যায় এবং সেগুলোকে সমন্বিত ভাবে একটা প্রাতিষ্ঠানিক রূপ কি করে দেওয়া যায়, সেটার নাম তোমাদের সকলের সাথে আলোচনা করেই দেয়া হবে। যাই তোমরা নাম দাও না কেন, সেটাকে মনে রেখো যে নামই দাও না কেন, আসল কথা হলো তোমাদের শিক্ষার মানের উন্নতি। দর্শক, এতক্ষণ শিক্ষা উপদেষ্টা কথা বলছিলেন, আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। নোয়াখালীতে মুদি বাজারে দাম কিছুটা কমলেও চড়া মাছ মাংসের বাজার। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুজন মাওলা। সুজন, বাজারগুলোতে সিন্ডিকেট এখন কতটা সক্রিয়? জেসিকা, নোয়াখালীর বাজার পরিস্থিতি নিয়ে যদি বলতে হয়, তো আজকে সকাল থেকে নোয়াখালীর বাজার ঘুরে যে পরিস্থিতি আমি দেখেছি, যে আসলে যে নোয়াখালীর বাজার এখন কিন্তু মুদি পণ্যের বাজার নিয়ে যদি শুরু বলতে চাই, যে আসলে তারা এখনো কিন্তু পেঁয়াজ, রসুন আর সব কিছু কিছু পণ্যের দাম এখনো বাড়তি রাখা হচ্ছে বলে জানিয়েছেন ক্রেতারা। একই সাথে চালের দাম কিছুটা বেড়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা। তো নোয়াখালীতে আজকে সকাল থেকে পেঁয়াজ বিক্রি হচ্ছে 110 টাকা কেজি দরে, অপরদিকে রসুন বিক্রি হচ্ছে 200 থেকে 220 টাকা কেজি দরে। তবে চাউলের ক্ষেত্রে কিছু অস্থিরতা রয়েছে বাজারে। চাউল প্রতি কেজি চাউলে 3 থেকে 4 টাকা, কোনো চাউল 5 থেকে 7 টাকাও কেজিতে বেড়েছে বলে জানিয়েছেন ক্রেতা এবং বিক্রেতা উভয়। তো বিক্রেতারা এই ক্ষেত্রে যে বলছেন যে আসলে তারা যে বিভিন্ন ইয়ে থেকে যে মোকাম থেকে বা আড়ত থেকে কিনে আনেন, সেখানে তাদের কাছে যে দাম রাখা হয়, এর সাথে পরিবহন খরচ এবং যে শ্রমিক খরচ আছে সেটি তারা সামঞ্জস্য করে বাজারে তারা পণ্য বিক্রি করছেন বলে জানিয়েছেন। অপরদিকে যদি মাছের বাজার নিয়ে কথা বলতে হয়, তাহলে মাছের বাজার কিছুটা চড়া রয়েছে নোয়াখালীতে। কেননা যে বলতে হয় যে অন্যান্য জেলা থেকে যেসব মাছ আসতো সেগুলো সরবরাহ কম থাকা, একই সাথে যে দেশীয় যেসব মাছ রয়েছে বা স্থানীয় সরবরাহকৃত যেসব মাছ রয়েছে সেসব মাছও বাজারে পর্যাপ্ত পরিমাণে না থাকায় মাছের বাজার কিছুটা বেশি বলে জানিয়েছেন বিক্রেতারা। তো ক্রেতারা বলছেন যে আসলে যে মাছ বাজারে কম থাকলেও কিন্তু এই অবস্থায় যে প্রচুর মাছ না থাকলেও কিন্তু যে দাম বেশি হচ্ছে, বিশেষ করে যে নিম্ন আয়ের মানুষ যারা রয়েছে তাদের যে তেলাপিয়া মাছ, পাঙ্গাস মাছ বা অন্যান্য যে ছোট মাছ, তারা কিন্তু কই মাছ, এসব মাছ তারা যে নির্দ্বিধায় কিনতে পারতো, তা এখন তারা কিনতে হিমশিম খাচ্ছেন বলে জানিয়েছে নিম্ন আয়ের যারা আছে তারা। অপরদিকে যে ডিমের বাজার কিছুটা স্থিতিশীল থাকলেও কিন্তু মুরগির বাজার কিছুটা অস্থিতিশীল রয়েছে। যে দেশি মুরগি বিক্রি হচ্ছে 450 থেকে 500 টাকা, কোনো দোকানে 550 টাকায় বিক্রি হচ্ছে। অপরদিকে যে লেয়ার মুরগি বিক্রি হচ্ছে 300 থেকে 350 টাকা কেজি দরে। অপরদিকে যে ব্রয়লার মুরগি রয়েছে সেটি বিক্রি হচ্ছে 180 থেকে 220 টাকা কেজি দরে। তো এই হচ্ছে নোয়াখালী থেকে আমার কাছে বাজার নিয়ে সর্বশেষ। পর্যাপ্ত বাজার মনিটরিং থাকলেও ঊর্ধ্বমুখী মাগুরার নিত্যপণ্যের বাজার। বিস্তারিত জানাবেন সহকর্মী জয়ন্ত জোয়ারদার। নিয়মিত বাজার মনিটরিং এর মাধ্যমে কিন্তু বাজার নিয়ন্ত্রণে আসছেন না, এমনটাই বলছিলেন কিন্তু সাধারণ ক্রেতারা। আমি যে বাজারটিতে দাঁড়িয়ে রয়েছে, এটি একটি পুরাতন বাজার, মাগুরা শহরের একটি পুরাতন বাজার, যে বাজার থেকে কিন্তু সাধারণ মানুষ ক্রেতারা কিন্তু ক্রয় করেন এবং এটা কিন্তু বড় ধরনের একটি বাজার। এবং আমি সাধারণ ক্রেতাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছিল যে মাগুরাতে কিন্তু প্রচুর পরিমাণে শীতকালীন সবজির আমদানি হয়েছে, কিন্তু তারপরেও কিন্তু দাম নিয়ন্ত্রণে আসছেন না। এখানে কিন্তু ফুলকপি বিক্রি হচ্ছে কিন্তু 80 টাকা থেকে 100 টাকা এবং আলু কিন্তু বিক্রি হচ্ছে 75 টাকায়। তবে নতুন আলু বিক্রি হচ্ছে 80 টাকা থেকে 100 টাকা এবং পেঁয়াজ বিক্রি হচ্ছে 120 টাকা থেকে 130 টাকা এবং রসুন বিক্রি হচ্ছে
200 টাকা থেকে 220 টাকায়। তবে কিছু অভিযোগ রয়েছে সাধারণ ক্রেতাদের যে খোলা তেল কিন্তু বাজারে পাওয়া যাচ্ছে না, যে কারণে কিন্তু দাম বৃদ্ধির কথাও কিন্তু তারা বলছিলেন। তবে বোতলজাত যে তেল রয়েছে সেটা কিন্তু লিটার প্রতি 200 টাকা করে কিন্তু তারা বিক্রি করছেন। তবে এখানে সাধারণ ক্রেতারা যে অভিযোগটা করছিলেন যে নিয়ন্ত্রণে আসছেন না কোনোভাবেই, বাজার মনিটরিং করছেন এবং বিভিন্নভাবে কিন্তু তারা বাজার নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন, তারপরেও কিন্তু বাজার নিয়ন্ত্রণে আসছেন না। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে, নিয়ন্ত্রণের বাজার একদমই কিন্তু লাগামহীন ভাবে কিন্তু তারা কেনাকাটা করছেন। তবে এখানে কিন্তু তারা বলছিলেন যে শীতকালীন সবজি তো এখন প্রচুর পরিমাণে মাঠ থেকে উৎপাদন হচ্ছে, তারপরেও কিন্তু দাম নিয়ন্ত্রণে আসছেন না। কিন্তু তারা প্রত্যাশা করছিলেন যে সাধারণ সবজি যদি একটু দাম কমে আসে তাদের কিন্তু ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, সেই কথাই কিন্তু তারা করছেন যে সামনে হয়তো বা কিছুদিনের মধ্যেই সবজির উৎপাদনটা বৃদ্ধি পাবে, তখন কিন্তু দাম কিন্তু কমে আসবে। তবে এখানে কিন্তু মাংসের কথা একটু বলে রাখি, মাংস কিন্তু স্থিতিশীল পর্যায়ে রয়েছে, মাংসের যে দাম রয়েছে সেটা কিন্তু স্থিতিশীল পর্যায়ে রয়েছে। খাসির মাংস কিন্তু 1000 টাকা থেকে 1100 টাকা এবং গরুর মাংসটা কিন্তু 800 টাকা থেকে 900 টাকা এবং 1000 টাকার মধ্যেই বিক্রি হচ্ছে। তবে ডিমের বাজারে কিন্তু স্বস্তির খবর রয়েছে, ডিম কিন্তু 45 টাকা থেকে কিন্তু 50 টাকা এর মধ্যেই কিন্তু বিক্রি হচ্ছে। এখানে ভোক্তা অধিকারের পক্ষ থেকে কিন্তু নিয়মিত বাজার মনিটরিং করছেন এবং প্রত্যেকটা বাজারে কিন্তু প্রত্যেকটা মুদি দোকান থেকে শুরু করে সব দোকানে কিন্তু তারা বাজার যে পণ্যের যে তালিকা রয়েছে সেই তালিকা কিন্তু তারা দিয়ে রেখেছেন। পণ্যের কিন্তু দাম বৃদ্ধি পাচ্ছে, আবার কিছু কিছু পণ্যের কিন্তু স্থিতিশীলতা রয়েছে। এই ছিল মাগুরা থেকে সর্বশেষ বাজার পরিস্থিতি। শীতের আমেজ শুরু হওয়ায় পর্যটক টানতে নানা প্রস্তুতি নিচ্ছেন ব্যবসায়ীরা। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আবুল বাশার নয়ন। নয়ন, পর্যটকদের জন্য নতুন কি উদ্যোগ নিচ্ছে বান্দরবান প্রশাসন? ধন্যবাদ। আসলে পাহাড়ে শীতের আমেজ যত বাড়ছে, অর্থাৎ কুয়াশা যত বাড়ছে, বান্দরবানের পর্যটকের উপস্থিতি তত বাড়তে শুরু করেছে। আপনি জানেন যে দীর্ঘদিন ধরে বান্দরবানের পর্যটনে নানা কারণে বিধিনিষেধ ছিল, সেই বিধিনিষেধ ইতিমধ্যে তুলে নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে, যার কারণে বান্দরবানের 4টি উপজেলা ইতিমধ্যেই একদম উন্মুক্ত করে দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। আমি এই মুহূর্তে আছি বান্দরবানের একদম শহরের প্রাণকেন্দ্রে নীলাচল পর্যটন এলাকায়, যেখানে আসলে এই সময়টাতে এখানে পর্যটকের উপস্থিতি কিছুটা কম থাকে, কারণ বান্দরবানে যারা ঘুরতে আসেন তারা সকাল নাগাদ তারা দুর্গম এলাকার যে পাহাড়ি স্পটগুলো রয়েছে সেখানে তারা চলে যান, বিকেলে এই স্পটে পর্যটকের উপস্থিতি আসলে বাড়ে। তারপরও এখানে আমরা বেশ কিছু সংখ্যক পর্যটকের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। এখানে যারা আসছেন তারা নীলাচলে কেউ ছবি তুলছেন, কেউ গান গেয়ে সময় কাটাচ্ছেন, অর্থাৎ তারা যে এই বান্দরবানের পাহাড় প্রকৃতি দেখতে এসেছেন সেই স্মৃতিটুকু ধরে রাখার জন্য তারা এখানে আনন্দঘন একটা পরিবেশ তারা সময় পার করছেন। আপনি জানেন যে দীর্ঘদিন যে বন্ধ ছিল, এই বন্ধের পর পর্যটকদের টানার জন্য ইতিমধ্যে পর্যটন ব্যবসায়ীদের পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে হোটেল মোটেলের পক্ষ থেকে 30% ছাড় দেওয়া হয়েছে পর্যটকদের জন্য, পাশাপাশি পরিবহন যে সেক্টর রয়েছে পরিবহন সেক্টরে ছাড় দেওয়া হচ্ছে। অর্থাৎ পর্যটকের যে দীর্ঘদিন অনুপস্থিতি সেটি কাটিয়ে তোলার জন্য পর্যটকদের নানা সুযোগ সুবিধা দিচ্ছে। আমি এখানে স্থানীয় একজন ফটোগ্রাফার রয়েছেন, তার কাছে একটু জানতে চাইবো নীলাচলে সম্প্রতি কি পরিমাণ পর্যটকের উপস্থিতি? আলহামদুলিল্লাহ, নীলাচলে এখন মোটামুটি গত 2 সপ্তাহ ধরে ভালো পর্যটক আসছে। পর্যটন নিষেধাজ্ঞা কাটিয়ে ওঠার পর থেকে পর্যটকের ভালো একটা সমাগম হচ্ছে, আশা করি সামনে আরো বাড়বে। আর সকালের এই সময়টায় বান্দরবান নীলাচলে একটু পর্যটক কম থাকে, কারণ এই সময়টায় পর্যটকরা নীলগিরি সহ অন্যান্য যে স্থানগুলো আছে ওখানে ঘুরতে যায়। বিকেল নাগাদ এখানে পরিবেশটা খুব সুন্দর হয়, বিকেল নাগাদ এখানে পর্যটকের সমাগমটা খুব বেশি হয়। আর পরিবেশ পরিস্থিতি সবকিছু মিলিয়ে একটা বিশাল অঙ্কের একটা ছাড় দেওয়া হচ্ছে হোটেল মোটেল রিসোর্ট থেকে শুরু করে। ইভেন আমরা যারা ছবি তুলি আমরাও একটা বেসিক একটা ছাড়ের ব্যবস্থা রাখছি। আমরা চাচ্ছি পর্যটকরা আসুন, আমাদের এই বান্দরবনকে উপভোগ করুন। এটাকে ইনক্রেডিবল বান্দরবন বলা হয়। ইভেন এই বান্দরবনকে বাংলাদেশের ভূস্বর্গ বলা হয়। কাশ্মীরকে যদি ইন্ডিয়ার পৃথিবীর ভূস্বর্গ বলা হয়, তাহলে বান্দরবন কিংবা নীলাচল নীলগিরি এগুলো হচ্ছে আমাদের বাংলাদেশের ভূস্বর্গ। আপনারা আসুন, আমাদের বান্দরবনকে উপভোগ করুন, ডেফিনেটলি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ। আসলে আপনি যেমনটি শুনছিলেন, বান্দরবানে যে পর্যটন ব্যবসা রয়েছে সেই পর্যটন খাত থেকে অন্তত 35 ধরনের মানুষ সুযোগ সুবিধা নিয়ে থাকে। এখানে পর্যটকরা আসলে
যেভাবে মুদির দোকানে ব্যবসা হয়, যেভাবে পানের দোকানে ব্যবসা হয়, ঠিক তেমনি ভাবে পর্যটন যে সংশ্লিষ্ট ব্যবসাগুলো রয়েছে সেখানে ব্যাপকভাবে আসলে ব্যবসাটা বাড়ে, যার কারণে যে দীর্ঘদিন ধরে ক্ষতিগ্রস্ত পর্যটন ব্যবসায়ীরা তারা সেই ক্ষতিটা পুষিয়ে নেবেন এমনটি প্রত্যাশা করেছেন। আমি আরেকটি তথ্য জানিয়ে রাখি, বান্দরবানে এই প্রথম ছাদখোলা একটি বাস চালু করেছে হোটেল হিল ভিউ কর্তৃপক্ষ। আপনারা জানেন যে এই সপ্তাহের শুরুতে সেই বাসটি চালু করা হয়েছে। সেই বাসটি বান্দরবান যে পর্যটন স্পট রয়েছে নীলাচল, নীলগিরি পর্যন্ত তারা সকাল এবং বিকেল দুটি প্যাকেজে তারা আসলে ভ্রমণ করে থাকবে। অর্থাৎ যেই চাঁদের গাড়িগুলো রয়েছে, চাঁদের গাড়িগুলো অনেক সময় ঝুঁকিপূর্ণ এবং ব্যয়বহুল হয়, যার কারণে পর্যটকদের জন্য এই ছাদখোলা বাসটি ভালো ভূমিকা রাখবে এমনটি মনে করছেন সংশ্লিষ্টরা। এই ছিল আমার কাছে বান্দরবান থেকে পর্যটনের সর্বশেষ। চলে যাচ্ছি স্টুডিওতে। নয়ন, ধন্যবাদ আপনাকে। দর্শক, বান্দরবান থেকে যুক্ত ছিলেন সহকর্মী আবুল বাশার নয়ন। মানিকগঞ্জে হ্যালো বাইক আর ব্যাটারি চালিত অটোরিকশার দৌরাত্মে তীব্র যানজটের দেখা দিয়েছে। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি আব্দুল আলিম। দৌরাত্ম্য কমাতে প্রশাসনের উদ্যোগ কতটা কার্যকর? মানিকগঞ্জ পৌর শহরে অবৈধ হ্যালো বাইক, সিএনজি এবং অটোরিকশার দাপটে কিন্তু অনেকটাই অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন এবং তীব্র যানজটে কিন্তু চরম ভোগান্তিতে পৌরবাসী। মানিকগঞ্জ পৌর কর্তৃপক্ষের বারবার পুলিশ প্রশাসনের সাথে বৈঠক করেও কিন্তু এই পরিবহন কিন্তু নিয়ন্ত্রণ করতে পারছে না। তো আমরা যতটুকু জানতে পেরেছি যে মানিকগঞ্জ পৌরসভা থেকে গত 2 বছরে পরপর 2বার 500 করে প্রায় 1000 হ্যালো বাইকের রেজিস্টার করেন পৌর কর্তৃপক্ষ। তো এই শহরে পৌরবাসী যেটি বলছেন যে শহরের রাস্তাটি একেবারেই সরু, তো এই রাস্তায় সর্বোচ্চ 200 থেকে 300 হ্যালো বাইক এবং রিক্সা চলাচলের উপযোগী। তো এখানে 1000-এর অনুমোদন এবং অনুমোদিত আছে আরো প্রায় 5 শতাধিক। তো 15 শতাধিকের যানবাহনের কারণে এই শহরে তীব্র যানজট লেগেই থাকে। তো 10 মিনিটের রাস্তা, যেখানে এই রাস্তাটি পার হতে লাগে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময়। তো এতে কিন্তু অনেকটাই ভোগান্তিতে পড়ে সাধারণ জনগণ। তো এই শহরের আরেকটি যে সমস্যা রয়েছে সেখানে যে এই হ্যালো বাইক এবং অটোরিকশাগুলো যেভাবে চলাচল করে এতে অনেক প্রায় কিন্তু ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। এই দুর্ঘটনার পরেও কিন্তু পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন এবং পৌর কর্তৃপক্ষ কোনো নিয়ন্ত্রণে কোনো উদ্যোগ নেয়নি। তো আমরা কথা বলেছি পৌর প্রশাসকের সাথে। পৌর প্রশাসক যেটি বলছেন যে তারা পুলিশ প্রশাসনকে অবহিত করেছেন যে রেজিস্ট্রেশনবিহীন যে হ্যালো বাইক এবং অটোরিকশা রয়েছে সেগুলোকে যেন আইনের আওতা আনা হয়। তো আমরা কথা বলেছি ট্রাফিক পুলিশের যে প্রশাসন টিআই হামিদ রয়েছেন তার সাথে। তিনি যেটি বলছেন যে তারা নিয়মিত মামলা দিচ্ছেন এবং এই অনিবন্ধিত যে হ্যালো বাইক অটোরিকশা রয়েছেন সেগুলো অভিযান চালিয়ে আটক সহ আইনানুগ ব্যবস্থা নিচ্ছে নিয়ন্ত্রণ করার জন্য। তো পৌরবাসীদের দাবি যে এই যে অবৈধ হ্যালো বাইক এবং যে অটোরিকশা রয়েছে এগুলোকে যেন নিয়ন্ত্রণ করা হয় এবং অনিবন্ধিত যেগুলো রয়েছে সেগুলোকে যেন আইনের আওতায় আনা হয় তার দাবি জানিয়েছেন। তো জেসিকা, এই ছিল আমার কাছে শহরের যে অবৈধ হ্যালো বাইক এবং অটোরিকশার যে যানজটের ভোগান্তি তার সর্বশেষ খবর। আলিম, ধন্যবাদ আপনাকে। দর্শক, মানিকগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী আব্দুল আলিম। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।